বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও আমার অন্তর থেকে মোবারকবাদ। প্রিয় দেশবাসী, আজ অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম যে আমাদের দেশে আজকে 15 থেকে 16 জন মানুষ এই বন্যায়, এই ভারতের যে তার বাঁধ খুলে দিয়ে রাতের আধারে আমাদেরকে না জানিয়ে যে অমানবিক যে আচরণ তারা করেছে এবং আমাদের বাংলাদেশের অনেক মানুষকে তারা মেরে ফেলল, তার জন্য আমরা জোরালোভাবে আমরা প্রতিবাদ করব। সাথে সাথে আমরা এর জন্য বিকল্প কোনো পথ রাস্তা আমরা খুঁজব। সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনি অনেক কিছু করতেছেন, এই মুহূর্তে আপনি যখন ক্ষমতায় আসছেন, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট, আপনি বাংলাদেশের যে হাল ধরেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আমি যারা এই বন্যায় মারা গেছেন, এই ভারতের সুপরিকল্পিতভাবে পানি ছেড়ে আমাদের দেশের যে মানুষদের মেরে ওরা মনের শান্তি পাইল, যারা পানিবন্দী হয়ে মারা গেছেন, আমি তাদের রুহের মাগফিরাত করে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করেন। প্রিয় দেশবাসী, তার সাথে সাথে আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ যে আমাদের আজকের নিউজ, যে একটা প্রথম নিউজ, বন্যার পাশাপাশি যে খবরটা পেলাম, আমাদের দেশের সবাই ওনাকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ওকে মানিক নামে সবাই চিনে, উনি আজকে কানাইঘাটের বর্ডারে উনি বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে আটক হয়েছেন। এই নিউজ পেয়ে আমরা আনন্দিত এই কারণে, একজন বিচারপতি মানে হলো দেশের মানুষকে উনি সঠিক বিচার করে তিনি এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। উনি তার বিচার কার্যালয়েও মানুষ সঠিক বিচার পায়নি। তিনি বিচারক থাকার কালেও
মানুষ সঠিক বিচার পায়নি। তাই এই যে মানিক সাহেব, উনি হলেন শেখ হাসিনাপন্থী ভারতের দালাল। ওনাকে আপনাদের কাছে পরিচয় করে দেওয়ার মতো আমার কিছু নেই, আপনারা ওনাকে ভালো করে চিনেন। এই মানিক হলো, ওরকে বিচারপতি বললে সব বিচারপতিদের মান ক্ষুণ্ণ হবে। ওকে আমি বিচারপতি না বলে শেখ হাসিনার উত্তরসূরি, তেল মালিক নামে তাকে উপাধি দিলাম। তিনি একজন রেসিস্ট এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন। একজন শিক্ষিত লোক হয়ে, আমার কথাটা হলো উনি একজন শিক্ষিত লোক, বাট উনি সুশিক্ষায় শিক্ষিত নন। ওনার একটা কথা আমার মনে পড়ল, একটা গানের কথাই ধরেন, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। এর কারণ হলো এই শামসুদ্দিন চৌধুরী মানিক, উনি একজন সাবেক বিচারক ছিলেন। উনি যে শেখ হাসিনা এবং ভারতের দালালি করছেন, তেল মারেছেন, এই তেল মারা মানিক কিছু কথা নিয়ে আজকে আসবো। বাংলাদেশের গুম খুন, মানুষের মৃত্যুর মিছিল, এটা এই মানিকের মতো বিচারপতি নামে কলঙ্ক, তারা এটা দেখে না। আবার তাদের মুখে শুনি রাজাকারের বাচ্চা। এই দেশের রাজাকার আছে 4 কোটি, ওনার মুখে উনি বলছেন। উপস্থাপিকা, চ্যানেল আই উপস্থাপিকা দীপিকা চৌধুরীকে উনি যা তা বলেছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার ভাষা যদি আপনি দেখেন তাহলে বলবেন উনি কোন ধরনের শিক্ষা ওনার কাছে নেই, কোনো ধরনের শিক্ষা ওনার কাছে নেই। উনি একজন বদ্ধ মহিলাকে, একজন উপস্থাপিকাকে একদম হেনস্থা করে ফেলছেন। উনি চান্স পাইলে উনাকে মারতেন, এইরকম ভাব ওনার ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজের মানে এমনভাবে উনি প্রত্যেকটা, আমি টক শো ওনার দেখছি, উনি যান এবং যে ভাষা ইউজ করেন এটা অমানবিক, এবং এটা মানে কোনোভাবে এটা মানা যায় না। একজন বিচারপতির আচরণ যদি এইরকম হয়, উনি বিচার কার্যালয় কতটা সঠিকভাবে চালিয়েছেন তার একটা প্রমাণ তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, তার কথার মাঝে, তার মুখের ভাষার মধ্যে এটা মিলে। যেন শেখ হাসিনা যেরকম ভাষায় কথা বলে, তেমনিভাবে এই শামসুদ্দিন চৌধুরী মানিক তেমনিভাবে কথা বলে। শেখ হাসিনা মারমুখী কথা বলে, সন্ত্রাসী কথা বলে, তার উত্তরসূরি এই শামসুদ্দিন চৌধুরী মানিক সেইভাবে কথা বলে, মানুষকে রাজাকার বলে, মানুষকে রাজাকারের বাচ্চা বলে। তার বিপরীতে কোনো কথা হলেই সে রাগ করে, লাফালাফি করে, মানুষকে মারার জন্য আক্রোশ হয়ে যায়, মানুষকে মারার জন্য সে ঝাঁপিয়ে পড়ে। এই ধরনের একটা বেয়াদব বাংলাদেশের ইতিহাসে আমি
এরকম বিচারপতি আমার জীবনেই দেখি নাই। এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, এর মতো বিচারক আমার জীবনেই আমি দেখি নাই। প্রিয় দেশবাসী, আমি আপনাদের অনেক দুঃখ ভরা মন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই। আমার কথাগুলা জানি না আপনাদের কাছে কেমন লাগে, বা আমি আপনাদেরকে কিভাবে বোঝাতে পারছি কিনা আমি জানি না। তবুও আমি আপনাদের মাঝে হাজির হই যে আমার দুই একটা কথা যদি আপনাদের মনে আপনাদের স্মরণ করে দিতে পারি, তাই আমি অনেক খুশি হব। প্রিয় দেশবাসী, এই মানিক যে বাগার দেশ থেকে পলাতক করার জন্য যে 70 লাখ টাকা সে সাথে নিয়ে সে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল, এবং ভারতে গিয়ে সে কিন্তু টিকতে পারে নাই। এই দালালরা তাকে মেরে তাকে সব কিছু নিয়ে আবার বাংলাদেশের এই সিলেটের বর্ডারে আবার ওকে দিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। ওরা ও পালায় যাইতে পারেনি। এরপর সেই সেই এরিয়ার কানাইঘাটের কিছু লোকজন ওকে কথাবার্তা বলে বাদে বুঝতে পারে ও একজন কুখ্যাত বাংলাদেশের বিচারপতি নামে এক কলঙ্ক। এই কলঙ্ক বিচারপতিকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির হাতে তুলে দেয়। এরপর ওকে নিয়ে আসা হবে ঢাকাতে। ঢাকায় আসার পরে ডিবির কার্যালয়ে গিয়ে এর বাদে ওকে পুলিশের হেফাজতে দিয়ে কোর্টে হাজির করা হবে। প্রিয় দেশবাসী, এই শেখ হাসিনার মদদে বা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার যারা দালালি করেছে তারা দেশ এবং জাতির সাথে তারা কী করেছে আপনারা জানেন। দেশ এবং জাতির সাথে তারা মানে দেশদ্রোহী কাজ করেছে। এদেরকে দেশদ্রোহী বলা যায়, কারণ শেখ হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে। একদিনই আমি মানিকের মুখে এই শব্দ কথা শুনি নাই। এত মানুষকে গুম করেছে একথাও শুনি নাই। বিচার বহির্ভূত কার্যকলাপ করেছে এই সরকার, এই কথাও শুনি নাই। উনি একজন বিচারপতি হয়ে উনি যে এই কাণ্ডকলাপ, এই কার্যকলাপ, এই কথাবার্তা, বেয়াদবের মতো আচরণ, সন্ত্রাসীর মতো কথাবার্তা, এগুলা কিসের লক্ষণ? ওনারা কি মনে করেছিলেন? ওনারা মনে করেছিলেন যে সমস্ত কিছু ওনাদের কন্ট্রোলে, ওনাদের হাতে রিমোট, শেখ হাসিনার কাছে রিমোট। শেখ হাসিনা এই বাংলাদেশের জনগণকে পাত্তাই দেয় নাই, জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাই এই কুলাঙ্গার, আমি বেয়াদবের মতো কথা বলতেছি, কারণ হইল এদেরকে কুলাঙ্গার বলতে হবে। এরা কুলাঙ্গার। এইদের কুলাঙ্গারের কারণে, এদের তুষামুদের কারণে, এদের তেল মারার কারণে, এদের ছামছামির কারণে আজ শেখ হাসিনার মতো খুনি শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে গিয়েও শেষ পর্যন্ত এই দেশের বিরুদ্ধে কাজ করতেছে। প্রিয় দেশবাসী ও আমার দেশের প্রিয় ভাই বোনেরা, আমার খুব খারাপ লাগে একটা দেশ মায়ের মতো, মা যেমন ছেলে সন্তানকে আগলে রাখে, তেমনি দেশকে আমরা আগলে রাখতে হবে, মায়ের মতো ভালোবাসতে হবে। তাই তো আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা দেশের, বাংলাদেশের, আমাদের কাজ কি?
আমাদের কাজই হলো দেশকে ভালোবাসা। দেশ যখন হাসলে আমরা হাসিব, দেশ যখন কাঁদবে আমরা কাঁদিব। এটাই আমাদের হতে হবে প্রতিজ্ঞা। আমাদের প্রতিজ্ঞা শেখ হাসিনাকে সকালে ঘুম থেকে উঠিয়ে শেখ হাসিনার নাম লওয়া, আর মানে ঘুমে যাওয়ার সময়ও শেখ হাসিনার নাম লওয়া। মা বাবাকে মা বাবাকে ভুলে গিয়ে শেখ হাসিনাকে আমরা সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যাই। এই দেশের আর কেউ নেই। উনি হাজার হাজার মানুষ মারলেন, উনি এত অত্যাচার করলেন, দেশের মানুষের ভোটাধিকার হরণ করলেন, উনি সবাইকে রাজাকার বললেন, উনি বাংলাদেশকে ভালোবাসেন না, উনি ভালোবাসেন কাকে তা আপনারা প্রমাণ পেলেন। উনি আসলেই কাকে ভালোবাসেন। ওনার প্রাণের মানে ওনার যে বলতেন না, উনি মাঝে মাঝে হিন্দি ভাষায় কথা বলতেন। আপনারা এটাও শুনেছেন, শেখ হাসিনায় ডাল মে কুছ কালা হে এটাও শব্দ বলছে, আরও অনেক শব্দ উনি হিন্দিতে বলতেন। যাই হোক, এটা কোনো দোষের ব্যাপার না, একজনের বলতে পারে। তবে ওনার যে মায়া, ওনার যে ভালোবাসা, উনি দেশের সব কিছু ভারতকে দিয়েছেন। ভারত আমাদের কখনো ভুলবে না। ওনার মুখের কথা, উনি বলেছিলেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত জীবনেই আমাদের ভুলবে না। তা কী দিয়েছেন উনি জানেন, উনি সব কিছু ভারতকে দিয়েছেন। ভারত আমাদেরকে একটা মানে একটা মানে কি বলেন, ভারত আমাদের কিছুই দেয় নাই। তাই আমি আপনাদেরকে আবারও সতর্ক করে দিতে চাই, প্রিয় দেশবাসী, দেশ আমাদের সকলের। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা দেশ গঠন করেছি। 1971-এ সবাই অংশগ্রহণে স্বাধীন বাংলাদেশ হয়েছিল। শেখ মুজিবের অবদান আছে বটে, তবে সর্বদা শেখ মুজিব বললে চলবে না। এখানে সবার অবদান আছে। এখানে শেখ মুজিবের অবদান এখান নয়। উনি তখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আর যুদ্ধে ঝাঁপিয়ে আমরা আমাদের বাপ ভাই চাচা আত্মীয়স্বজন এবং আমাদের আর্মি সবাই নামিয়েছিল তখন যুদ্ধে। তখন সাধারণ মানুষও যুদ্ধে নেমেছিল, ছাত্র জনতা নেমেছিল। তাই আমরা 9 মাসে যুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করি। প্রিয় দেশবাসী, আমাদের দেশের একটার পর একটা বিপর্যয়। ভারত আমাদেরকে ভালোবাসে, কখনো ভালোবাসে না, এটা আপনারা মনে রাখবেন। আমার মনে যে এত দুঃখ, আপনাদেরকে আমি মাঝে মাঝে যে হাজির হই, আমার মনটা এত খারাপ যে আপনাদের সবাইকে যদি আমি বোঝাতে পারতাম, সবাই ভিতরে যদি আমি দেশপ্রেম নিয়ে আসতে পারতাম, তো মনে হয় আমি সবচেয়ে বেশি খুশি হতাম। প্রিয় দেশবাসী, কোনো কিছুর বিনিময়ে আমরা যেন দেশকে বিক্রি না করি। আমার লাইভে যারা আমার কথা শুনবেন, আমার কথা একটু চিন্তা করবেন, ভাববেন, দেখবেন আপনারা আপনাদের মনকে বোঝাতে পারবেন। দেখুন, আমরা বিদেশে আছি, আমরা বিদেশে থাকার পরেও জীবনের অনেক কিছু, আমার জীবনে আমি কি পাইলাম, কি হারাইলাম, কি পাইলাম না, এটা নিয়ে চিন্তা করার ব্যাপার না। ব্যাপার হয়েছে আমাদের জীবনে আমরা যে মানে মোটামুটি একটা লাইফ আমরা চলতে পারি, এটাই তো আমাদের জীবনের অনেক পাওয়া। আপনারা যারা দেশকে নিয়ে চিন্তা করেন, দেশের রাজনীতিবিদ যারা, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, আমি বারবারই লাইভে আসলে এই রাজনীতিবিদদের নিয়ে কথা বলি, কারণ তারা তো দেশটাকে পরিচালনা করে। দেখুন, আমরা ভারতকে অনেক কিছু দিয়েছি। 1971-এর পর থেকে
1971 সালের পর থেকে আমরা ভারতকে দিয়েছি। ভারত আমাদেরকে কিছুই দেয়নি। আমাদেরকে সে দিয়েছে, সে কি দিয়েছে আমাদেরকে আপনাদেরকে বলি। সে আমাদেরকে আমাদের শিক্ষাঙ্গন, আমাদের দেশের যে ভৌগোলিক যে একটা বাংলাদেশ একটা সুন্দর দেশ, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। আমাদের যদি ইচ্ছা থাকে আমরা কখনো গরিব হতে পারি না। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি বাংলাদেশের লোক অ্যাক্টিভ, যার জায়গা থেকে সবাই অ্যাক্টিভ, কিন্তু বাংলাদেশের মানুষের প্রবলেমটা হলো কি, আমি আপনাদের সামনে এটা নিয়ে হাজির করব। বাংলাদেশের মানুষের প্রবলেমটা হলো গিয়ে বাংলাদেশের মানুষের সঠিক রাস্তা পাচ্ছে না। এর একটি কারণ হলো গিয়ে বাংলাদেশ যারা চালায় তারা যে গভর্নমেন্টই বাংলাদেশে 1971 থেকে লাগিয়ে 2025 আগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে কোনো সরকারি দেশপ্রেম ছিল না। এর মধ্যে আওয়ামী লীগের হিসাবটা একটু ভিন্ন। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার শাসনামল 15 বছরের একটানা। এই 15 বছর উনি যদি চাইতেন দেশের সম্পূর্ণ জায়গা দেশের সব জায়গাতে উনি ঠিক করতে পারতেন। ওনার ছিল উনি যেভাবে গিয়েছিলেন 2008-এ, উনি যদি চাইতেন 2008-এ ওনার মেজরিটি ম্যান্ডেট ছিল, উনি যদি চাইতেন আইন শৃঙ্খলাকে ঠিক করতে উনি পারতেন। আইন শৃঙ্খলাকে তিনি আলাদা কমিশন করে আইন শৃঙ্খলারে কমপ্লিটলি সরকারের বাইরে নিয়ে যেতে পারতেন। সরকারের এর কোনো ক্ষমতা নাই। যেমন ধরেন আমরা লন্ডনে আছি, লন্ডনের পুলিশ প্রশাসনের সরকারে এখানে কিছুই করতে পারে না। উনাদের উপরে আলাদা কমিশন আছে, এই কমিশনে সব কিছু তত্ত্বাবধান করে। এইরকম যদি আমরা দেশে করতে পারি, কমিশন গঠন করে ওই কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন চলবে। কোনো এমপি বা কোনো অমুক দলের লিডার, অমুক লীগের লিডার, এরা যেন প্রশাসনকে ইউজ করতে না পারে, এটা হইল মূল কারণ। আর হলো গিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়া, যে এখানে কোনো সরকারের কোনো হাত থাকবে না, এমপি ফোন করতে পারবে না, মিনিস্টারে ফোন করতে পারবে না, ইভেন প্রধানমন্ত্রী ফোন করে বিচার বিভাগকে হেনস্থা করতে পারবে না। বিচার চলবে তার নিজস্ব গতিতে। যদি এই দুই জায়গা যদি ঠিক করতে পারেন, তাহলে রাজনীতিবিদকে আমি স্যালাউট দিব, দেশ ঠিক হয়ে যাবে, অর্ধেক দেশ ঠিক হয়ে যাবে, হাফওয়ে দেশ পারফেক্ট হয়ে দিব। এরপরে আসবেন এই দুই জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগও করে নাই, বিগত কোনো গভর্নমেন্ট এই দুই জায়গায় হাত দেয় নাই। আচ্ছা, চান্স ছিল, বিগত গভর্নমেন্ট আমি বাদ দিলাম, 15 ইয়ার্স এক টানা আওয়ামী লীগে এইটা করে নাই। কারণ হইল গিয়া এটা করলে তো সে ধরা খাবে,
রাজনৈতিক দলও করলে এইটা চিন্তা করে আমি যদি এটা করে ফেলি তাই আমার তো পাওয়ার চলে যাবে। এই দুইটা কাজ আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার জোরালো দাবি যে আপনি বিচার বিভাগকে কমপ্লিটলি স্বাধীন করে দেন। এখানে কারোর কোনো হস্তক্ষেপ চলবে না। 1 2 নম্বর হইল গিয়া ইউনূস সাহেব আপনাকে বলছি উদ্দেশ্য করে, আপনি 1 নম্বর এই কাজ করেন। 2 নম্বর হলো গিয়া আপনি নির্বাচন কমিশনকে আপনি কমপ্লিটলি সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যান, স্বাধীন করে দেন, যে এখানে সরকারের কোনো হাত নেই। নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে চলবে। হইল 2। 3 নম্বর হইল গিয়া আপনারা পুলিশ প্রশাসন আলাদা কমিশন করে, এই কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন চলবে। এখানে কোনো সরকারের কোনো এমপি এবং সরকারের কোনো দল বা বাহিনীর লোক এই পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই হইল 3 নম্বর। আর 4 নম্বর হইল গিয়া সকল বাংলাদেশের সকল কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে রাজনীতি বন্ধ করে দিতে হবে। নো পলিটিক্স, নো পলিটিক্স অ্যাট অল এনি স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। এই হলো 4 নম্বর। এই 4টা আপনারা করে ফেলেন, তাড়াতাড়ি কাজ এটা শুরু করে দেন। এই 4টা কাজ রাজনৈতিক দলে করবে না, বিকজ করবে না, তাদের এই 4টা দল করলে তাদের পাওয়ার কমে যাবে। এই 4টা দল, এই 4টা জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে রাজনীতিক বাদের পরবর্তী যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তখন কি হবে, এই 4টারে আর ভাঙতে পারবে না। তখন জনগণের ধরবে, ছাত্ররা ধরবে বা অন্য সবাই মিলে ধরবে যে এটা তো ভালো, এটা কীভাবে তোমরা সংশোধন করলা, এটা সংশোধন করতে পারবে না। গতিকে এই 4টা জিনিস আপনারা দয়া করে, আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার জোরালো দাবি, জোর করে দাবি, আপনি এই 4টা জিনিস করেন। আমি আবারও রিপিট করছি, 1 হলো গিয়ে বিচার বিভাগকে কমপ্লিটলি আলাদা করে দেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, বিচার বিভাগ তার স্বাধীনভাবে চলবে। 2 নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেন। এখানে কোনো কারোর হাত চলবে না, কারোর ফোন টেলিফোন চলবে না। নির্বাচন কমিশন চলবে স্বাধীন এবং ফ্রিডম। 3 নম্বর হইল গিয়া পুলিশকে আলাদা কমিশন করে দিয়ে পুলিশকে আপনি স্বাধীন করে দেন। এখানে কোনো মাস্তান বাহিনী, সরকারের কোনো বাহিনী, সরকারের কোনো লোক এখানে ফোন করে বা এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই 3। 4 নম্বর হলো গিয়া আপনার রাজনীতি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে রাজনীতি মুক্ত করতে হবে। যদি রাজনীতি মুক্ত করতে পারেন তো স্কুল, কলেজ লেখাপড়ার মান উন্নত হয়ে যাবে, ছাত্ররা অনায়াসে লেখাপড়া করবে। এখানে কোনো টেন্ডারবাজি, হল দখল চলবে না, টেন্ডারবাজি হবে না, অনেক কিছু থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মুক্ত হয়ে যাবে। এই 4টা জায়গা যদি আপনারা ঠিক করে যেতে পারেন, পরবর্তী যারা আসবে তারা এখানে হাত দিতে পারবে না। তা দয়া করে আপনারা এই 4টা জিনিসকে আপনারা খেয়াল করুন, দেশকে বাঁচান। এরপরে যারা আসবে এরা বাকি গালা ঠিক করবে, তখন জনগণ খেয়াল রাখবে এখন থেকে। এরপর হলো গিয়ে আমাদের দেশ বাংলাদেশ, আমি বলি তো ওয়ার্ল্ডের মাঝে সেরা একটা দেশ হবে যদি আমরা দেশের মেন পাওয়ার আছে। 1। 2 নম্বর হলো গিয়ে আমরা দেশের মানুষ কিন্তু আবার তাদের কাজে লাগালে তারা কিন্তু কাজ করতে পারে, অ্যাক্টিভ আছে। আর রাজনীতি মুক্ত যদি ইউনিভার্সিটি, কলেজ করতে পারেন, শিক্ষার হার বেড়ে যাবে। 1 2 3। তখন দেশ আর পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই। আর দেশের তো আপনি বুঝছেন, আমাদের দেশের যে মাটি,
আমাদের দেশের যে মাটি এখানে যে দূর থেকে যদি একটা আপনি বিচি ফেলান তো গাছ হয়ে যায়। আমাদের দেশের মাটি উর্বর। এরপরে হইল গিয়ে আমাদের দেশের খালি সিস্টেম করে দিতে হবে যে কীভাবে এগুলারে লং টাইম প্রসেস করতে হবে, লং টাইম যে ভেজিটেবল মার্কেটে একটা করতে হবে যে এখানে মার্কেটের মাঝে ভেজিটেবল যদি আপনি রাখেন লং টাইম এখানে থাকবে, এটা নষ্ট হবে না। এই রকম যদি সিস্টেম করে, এখন তো তত্ত্বাবধায়ক সরকার তো এই 4টা করতে পারলেই বেটার, আর কিছু করার নেই। বাকি পরবর্তী যারা আসবে এগুলা করবে আস্তে আস্তে, তখন আমাদের দেশ উন্নত হয়ে যাবে। এই আওয়ামী লীগের সময় বলা হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। আমি শুনতাম আর হাসতাম। আমি অনেক লোককে বলছি ভাই বাংলাদেশ এখন সিঙ্গাপুর হয়ে গেছে নাকি। মানুষে বলছে রাস্তার অবস্থা দেখলেও তো বোঝা যায় কোথায় আছি আমরা। সিঙ্গাপুর হওয়া তো দূরের কথা, বুঝছেন। এই এলিভেটেড এক্সপ্রেস এই যে আপনার টানেল একটা করছে কক্সবাজার চিটাগাং, আর আপনার ওই যে 2-একটা করছে ব্রিজ কালভার্ট, আর আপনার কি পদ্মা সেতু, আর আপনার ওই যে এলিভেটেড এক্সপ্রেস আর মেট্রো রেল, এগুলা করেই সরকারে দেখাই দিয়েছে যে উন্নয়নের তারা শিখরে চলে গেছে। তে আমি বলি রাজনীতি মানে হলো দেশের জন্য রাজনীতি হতে হবে। আপনারা টাকা বানানোর জন্য রাজনীতি করলে চলবে না। এখন থেকে আপনারা ক্লিয়ার মেসেজ পেয়ে গেছেন, দেশবাসী ক্লিয়ার মেসেজ দিয়ে দিছে যে 5 অগাস্ট 2024 জনগণ মেসেজ দিয়ে দিয়েছে সব রাজনৈতিক দলকে, রেড সিগন্যাল দিছে যে আপনারা নেক্সট টাইম বি কেয়ারফুল, নো হাঙ্কি পাঙ্কি। আপনারা হাঙ্কি পাঙ্কি করতে পারতা নাই। আপনারা রাজনীতি করবা দেশের মানুষের লাগিয়া, জনগণ যে মুখ হাসি ফুটাইবার লাগি রাজনীতি করবা। রাজনীতি নাই স্বজন প্রীতি নাই, কেন রাজনীতি করবা টেকা বানাইবার লাগি নাই, রাজনীতি করবা দেশের জনগণের কল্যাণের লাগি। দেশের জনগণের যদি কল্যাণ লাগে যে রাজনীতি করতে পারবো, সে দুনিয়ায় থাকা অবস্থায় হ্যাপি, আর মরার পরও হ্যাপি। কিতা পাইব 2টা রেওয়ার্ড পাইব, 2 রেওয়ার্ড। ফার্স্ট রেওয়ার্ড হইব গিয়া পৃথিবীর থাকা অবস্থায় পাইব, আর পৃথিবী থেকে যখন যাইবা কি তাই যাওয়ার বাদেও এই রেওয়ার্ড পাইবা। আর শেখ হাসিনা কিতা রেওয়ার্ড পাইছুন, শেখ হাসিনা মরার বাদে কিতে হইব আল্লাহ সারাকে কইতে পারতাম না। আমি এটা দায়িত্ব আমি নিতাম নাই, কারণ লাস্ট মিনিট পর্যন্ত আল্লাহ খারে মাফ করে দিলেন, আমি এটা কইতে পারতাম না। বাট তান যে আচরণ, তাই যে এত মানুষ মারছেন, গুম করছেন, এত মানুষের অশান্তি দিচ্ছেন, তার পরিণতি বালা হওয়ার চান্স নাই। পরিণতি বালা হইতো নাই, খারাপ ছাড়া বালা হওয়ার পরিস্থিতি নাই, মানে তাই মরার বাদে। আর জীবিত থাকা অবস্থায় তাই যে বর্তমানে যে অবস্থায় আসুন, তার রাইতো ইয়ারলে মানে তার যে কয়টা গুমোর ট্যাবলেট খাইয়া তাই ঘুমাইবা আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারতো না। তাই এখন ঘুমন না, তাই সব নিউজ দেখরা সব মানছে যে তান যে এত বাদ ফার, এত গালিয়ার, এত খারাপ পার, এটা দেখে তাই রাইট ঘুমাইতে পারত না। তাই রাইট খালি অশান্তি করবা, ঘুম থেকে উঠি দিবা, ঘুমোর ট্যাবলেট খাইয়া তাই ঘুমাই থইব, নাইলে তাই কি তৈবা, তাই পাগল হয়ে দিবা। তো প্রিয় দেশবাসী, আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহর হুকুম যদি হয় আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি লন্ডনের টাইম রাত্রে অনেক রাত, আমি আপনাদের সামনে হাজির হলাম যে এই যে আমরা যে মানিক সাহেব বিচারপতি,
উনি এই যে বিচারপতির নামে যে উনি বিচারপতি হল, বিচারপতি যারা এদের তো এরা যে বিচারপতি, এরা এদের মানও তো উনি ক্ষুণ্ণ করে ফেলছেন। একজন বিচারপতি তো একটা উঁচু মানের জায়গা, একটা উঁচু মানের জায়গা। এই জায়গাটা উনি এই জায়গাটা উনি নষ্ট করে ফেলছেন। মানিক সাহেবের মতো মানুষেরা এই জায়গাটাতে নষ্ট করে ফেলেছেন। আমি আর আমার বাসা নাই কার কিছু বলার ওনাকে, কারণ আমরা তো এই ধরনের শিক্ষা পাই নাই আজে বাজে কথা বলার। এরপরেও বলতে হয়। ওনাদের যে চরিত্র, ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনাদের যে সন্ত্রাসী কথাবার্তা, ওনাদের নেত্রী সইতে লাগাইয়া যে কথাবার্তা, এই কথাবার্তার কারণে আমরাও অনেক সময় তাদের কাছ থেকে কিছু কিছু শিক্ষা পাইছি। তাই আমরাও কোনো সময় ব্যর্থবলার কথা বলে ফেলি। প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে। আমি বলি, মানিক সাহেব, শেখ হাসিনার যারা দূষর, যারা এই দেশকে নিয়ে আপনারা ভারতের দালালি করে এই দেশের যে ক্ষতি করেছেন, তা জানি না আমরা কিভাবে এটা পুষিয়ে উঠব। আল্লাহ আমাদের সহায় হন। আমি একটা কথা বলবো যে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমাদের চোখ আছে কিন্তু আমরা অন্ধ। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।